আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা আমাদের থার্ড মডিউল ওয়াটার সাপ্লাই সোর্স এটা নিয়ে পড়াশোনা করব। তো আজকে ক্লাস লেকচারের মধ্যে ইনক্লুডেড থাকবে হাইড্রোলজিক্যাল সাইকেল, অ্যাকুইফার অ্যান্ড অ্যাকুইফার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। তো সোর্স অফ ওয়াটার বলতে আমরা প্রথমে যা বুঝি সেটা হচ্ছে পানির উৎসগুলো। সেটা পড়াশোনা করতে গেলে প্রথমে আমাদের জানা লাগবে হাইড্রোলজিক্যাল সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেল কি জিনিস? হাইড্রোলজিক্যাল সাইকেল রিফার্স টু দ্য সার্কুলেশন অফ ওয়াটার in its liquid, gaseous or solid state। মানে তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে আবার সলিড, এভাবে একটা স্টেট থেকে একটা অবস্থা থেকে একটা অবস্থায় যে সার্কুলেশন বা পরিবর্তন, ফ্রম ওশিয়ান টু এয়ার, সাগর থেকে বাতাসে, বাতাস থেকে এয়ার টু ল্যান্ড, ওভার ল্যান্ড সার্ফেস অর আন্ডারগ্রাউন্ড, ল্যান্ড সার্ফেসের মধ্যে অথবা আন্ডারগ্রাউন্ডে, অ্যান্ড ব্যাক টু দ্য ওশিয়ান। এই যে একটা সার্কুলেশন, এই জিনিসটাকে আমরা বলতেছি হাইড্রোলজিক্যাল সাইকেল। সহজ করে যদি বলি, হাইড্রোলজিক্যাল সাইকেল মানে হচ্ছে সার্কুলেশন অফ ওয়াটার, বিভিন্ন স্টেট, যেমন লিকুইড থেকে গ্যাসে, গ্যাস থেকে সলিড যাওয়া, ওশিয়ান থেকে এয়ারে, এয়ার থেকে ল্যান্ডে, দেন সারফেসের মধ্যে ফ্লো, আন্ডারগ্রাউন্ডের মধ্যে ফ্লো, আবার ব্যাক টু দ্য ওশিয়ান, আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে আবার ওশিয়ানে চলে যাওয়ার এই যে একটা চাকরিক পদ্ধতি, সেটাকে আমরা বলি হাইড্রোলজিক্যাল সাইকেল। তো এই হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে কী কী প্রসেস থাকে? প্রসেস ইনভলভড, নাম্বার 1 ইভাপোরেশন, বাষ্পীভবন, ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য ওশিয়ান, সাগর থেকে বাষ্প তৈরি হয়। প্রিসিপিটেশন অন ল্যান্ড, বৃষ্টির কারণে আবার ওগুলো প্রিসিপিটেশন ঘটে। ইভাপোরেশন ফ্রম দ্য ল্যান্ড, জমিতে যে বৃষ্টিগুলো পড়ছে ওগুলো আবার বাষ্পীভূত হয়। রান অফ ফ্রম স্ট্রিম অর রিভার, বৃষ্টির মাধ্যমে অথবা নদীর মাধ্যমে এই যে বৃষ্টির পানিগুলো সেগুলো আবার রান অফ হয় সাগরের দিকে। সাবসারফেস গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট, ল্যান্ডের মধ্যে যে বৃষ্টিগুলো হয় সেগুলো অনেক সময় সিপিজ হয়ে বা পেনেট্রেট করে আন্ডারগ্রাউন্ডে, সেগুলোকে আমরা বলি সাবসারফেস গ্রাউন্ড ওয়াটার। তো এই সবগুলো প্রসেসের জন্য ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হচ্ছে সূর্যের আলো, যেটাকে আমরা বলি সোলার এনার্জি। দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল ইজ ড্রাইভেন বাই সোলার এনার্জি। সোলার এনার্জির কারণেই এই মুভমেন্টগুলো হয়ে থাকে। এক জায়গা থেকে ইভাপোরেশন, ইভাপোরেশনের পর আবার কনডেনসেশন, কনডেনসেশনের পর বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পরে আবার সাবসয়েলের ড্রেনেজ, ড্রেনেজের পর ওশিয়ানে আবার মুভ করে চলে যাবে, এভাবে চাকরিভাবে ঘুরতে থাকবে। এই জন্য একটা হাইড্রোলজিক্যাল সাইকেল। এই ফিগারে যদি ভালো করে দেখাই, ওশিয়ান থেকে ফার্স্ট ইভাপোরেশন হলো, কনডেনসেশন তৈরি হলো বা ঘনীভূত হলো, ঘনীভূত হওয়ার পর আবার বৃষ্টি পড়বে ল্যান্ডে, ল্যান্ড থেকে আবার কিছু ইভাপোরেশন হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপিরেশন হবে। কিসের জন্য? এই যে গাছপালা আছে ওরা কিছু অ্যাবজর্ব করে নিবে, ওইখানে কিছু লস হবে। প্রিসিপিটেশন কী জিনিস? প্রিসিপিটেশন হচ্ছে ল্যান্ডে যেগুলো পড়বে তার কিছু সিপিস হয়ে নিচের দিকে চলে যাবে, সয়েলের মধ্যে ময়েশ্চার হিসেবে স্টোর থাকবে, ওইগুলো আবার সাবসারফেস মানে মাটির নিচে ফ্লো হয়ে গ্রাউন্ড ওয়াটার চলে যাবে। মাটির নিচে যে স্যান্ডগুলো থাকবে, স্যান্ডের মধ্যে যে ইন্টার কানেক্টেড ভয়েডগুলো থাকবে বা ফাঁকা স্থানগুলো থাকবে, সেই ফাঁকা স্থানগুলো দিয়ে এগুলো আবার সাগরের দিকে চলে যাবে। এই যে ফাঁকা স্থানগুলো থাকে ইন্টার কানেক্টেড ভয়েড, সেগুলো অনেকটা পাইপের মতো কাজ করে। তো আমরা এখানে নতুন যে জিনিসগুলো শিখলাম, ইভাপোরেশন মানে বাষ্পীভবন হওয়া, কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভূত হওয়া, ইভাপোট্রান্সপিরেশন মানে হচ্ছে গাছপালার জন্য যতটুকু গাছপালা অ্যাবজর্ব করে ওইটা, প্রিসিপিটেশন মানে মাটির ভেতরে চলে যাওয়া, রান অফ মানে হচ্ছে এই যে নদীর দিয়ে পাস হয়ে আবার সাগর দিকে চলে যাওয়া, এটা হচ্ছে রান অফ। এই হচ্ছে মোটামুটি এখানের টার্ম এক্সপ্লেনেশন। এখন দেখি সারা বিশ্বের ওয়াটারের ডিস্ট্রিবিউশন কোন জায়গাতে কীরকম। গ্লোবাল ওয়াটার ডিস্ট্রিবিউশন, অ্যারাউন্ড 97% অফ ওয়াটার অ্যাভেলেবল অন আর্থ ইজ স্যালাইন। সমুদ্রের 97%, পৃথিবীর সমস্ত পানির মধ্যে 97% পানি লবণাক্ত, এবং এগুলো পাওয়া যায় সাগরে। অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার, মাত্র 3% পানি আছে যেগুলো আমরা মিঠা পানি বলি, এগুলো পাওয়া যায়। তার মধ্যে 2/3 stored in ice caps and glaciers. Less than 1% of world's water stock found in ground and surface water. টোটাল যে পরিমাণ পানি আছে তার 1%-এরও কম আমরা সারফেস ওয়াটারের মধ্যে পাই বা গ্রাউন্ডের মধ্যে পাই। এবং সারফেস ওয়াটার বলতে আমরা কী বুঝি? নদী, নালা যেগুলো আমরা দেখি ওইগুলোকে আমরা সারফেস ওয়াটার বলি। মানে যে ওয়াটার ফ্লোতে একটা ওপেন সারফেস থাকবে সেগুলোকে আমরা সারফেস ওয়াটার বলি। আর গ্রাউন্ডের মধ্যে যে পানিগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা সাবসারফেস অথবা গ্রাউন্ড ওয়াটার বলি।
Most of the groundwater is available within 50 meter below the ground surface. ম্যাক্সিমাম গ্রাউন্ড ওয়াটারগুলো সারফেস থেকে মানে মাটির পৃষ্ঠ থেকে 50 মিটারের মধ্যেই থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীর 97% পানি স্যালাইন পানি, ওগুলো খাওয়া যায় না। লেস দেন 1% পানি হচ্ছে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। তার মধ্যে এই সারফেস ওয়াটারগুলো আর্থ ক্রাস্ট থেকে 50 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে সাধারণত। সারফেস ওয়াটার সোর্স ইন বাংলাদেশ, বাংলাদেশের সারফেস ওয়াটারগুলো কি আছে? প্রায় 22,155 কিলোমিটার অফ মেজর রিভার্স আছে, 1,922 কিলোমিটার স্কোয়ার মেজর স্ট্যান্ডিং ওয়াটার বডিজ, 1,475 কিলোমিটার অফ পন্ডস। অনেকগুলা সোর্স যদি আমরা দেখি, অনেক নদী আছে, পন্ডস আছে, সেগুলো আসলে মেইন সোর্স অফ ওয়াটার সার্ভিস ওয়াটারগুলো। গঙ্গা ব্রহ্মপুত্র সিস্টেম ডিসচার্জ 7,95,000 million meter cube of surface water, which is equivalent to 5.52 meter deep water over land area of 1,44,000 kilometer square. তার মানে বাংলাদেশের সোর্সগুলো ম্যাক্সিমাম হচ্ছে রিভার আর পন্ড। দেন যদি আমরা সার্ফেস ওয়াটারগুলো দেখি, অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল বাংলাদেশে 2.27, তো এখানে সিম্পলি করে 2.3 মিটার লেখা। পার্টলি রিপ্লেনিশড সার্ফেস ওয়াটার সোর্স। অ্যানুয়াল ফ্লাডিং, বার্ষিক প্রত্যেক বছরই বাংলাদেশ বন্যার মুখোমুখি হয়। 1/3 এরিয়া সাবমার্জড ডিউরিং নর্মাল ফ্লাডিং, বাংলাদেশের এরিয়ার প্রায় 1/3 এরিয়া নর্মাল যে ফ্লাডিংয়ের সময় ডুবে যায় বা সাবমার্জড হয়ে যায়। 2/3 এরিয়া সাবমার্জড ডিউরিং সিভিয়ার ফ্লাডিং, খুব তীব্র ধরনের বন্যা হলে বাংলাদেশের প্রায় 2/3 অংশ ডুবে যায়। ওয়াটার স্কারসিটি পারসিস্ট ডিউরিং ড্রাই সিজন, বাংলাদেশের ক্ষেত্রে ড্রাই সিজনের সময় ওয়াটারের একটা স্ক্যান্টি বা স্বল্পতা দেখা দেয়। সার্ফেস ওয়াটার কন্ডিশন, সোর্স অফ পলিউশন সার্ফেস ওয়াটারগুলোতেই সাধারণত পলিউশন বেশি থাকে। গ্রাউন্ড ওয়াটারগুলো মোটামুটি সেফ ড্রিঙ্কিং পারপাসের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো দেখি, যদি পলিউশনের সোর্সগুলো কি, সার্ফেস ওয়াটার যেগুলো আছে নদী নালা, এগুলো কী কারণে পলিউটেড হতে পারে? এগ্রিকালচারাল পারপাসে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসপোজ করার কারণে, ডোমেস্টিক ওয়েস্ট ডিসপোজ করার কারণে, সিল্ট কনসেন্ট্রেশন and turbulent water during monsoon is very high. টার্বুলেন্ট ওয়াটার যদি ওয়াটারের ভেলোসিটি খুব বেশি হয়, তখন পানির সাথে প্রচুর পরিমাণ সিল্ট মানে বালি দানা এগুলো মিক্স থাকে। তো এইগুলোর কারণে, এই বালি দানাগুলোর কারণে সিল্টের কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে ওয়াটার পলিউটেড হয়, যেগুলো খাওয়া যায় না। অ্যালগাল গ্রোথ, শৈবাল বা ছত্রাকগুলা জন্ম হয় যদি পানি স্ট্যাটিক থাকে বা যদি স্ট্রিম ফ্লো না হয়, তাহলে এই জিনিসগুলো জন্ম হতে পারে। আনস্যানিটারি প্র্যাকটিস contribute greatly to the pollution of surface water source. স্যানিটারি প্র্যাকটিসের প্রপার ডিসপোজাল না করার কারণে আমাদের সার্ফেস ওয়াটারগুলো মোস্টলি পলিউটেড হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে দ্য ইউজ অফ সার্ফেস ওয়াটার ফর ড্রিঙ্কিং পারপাস রিকোয়ার্স ক্লারিফিকেশন অ্যান্ড ডিসইনফেকশন। সার্ফেস ওয়াটারটা যদি আপনি ড্রিঙ্কিং পারপাসে বা পোর্টেবল ওয়াটার হিসেবে আপনার মিউনিসিপ্যাল আপনি ডিস্ট্রিবিউট করতে চান, তাহলে আপনাকে ফার্স্টে ক্লারিফাই করা লাগবে। সাসপেন্ডেড যেগুলো ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে রিমুভ করা লাগবে। ডিজলভ ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেগুলোর জন্য টার্বিডিটি তৈরি হচ্ছে, সেগুলো দূর করা লাগবে। এবং ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিসইনফেকশন করা লাগবে, যাতে কোনো ইনফেকশন এই পানির মধ্যে না থাকে, এই পানি দ্বারা যাতে কেউ এফেক্টেড না হয়। ইন্ডিপেন্ডেন্স বিটুইন সার্ফেস ওয়াটার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার আর সার্ফেস ওয়াটার একটার সাথে ইন্টারকানেক্টেড। সার্ফেস ওয়াটারের দ্বারাই গ্রাউন্ড ওয়াটারগুলো রিচার্জ হয়, সার্ফেস ওয়াটার থেকে নিচের দিকে পেনিট্রেশন হইতে হইতে গ্রাউন্ড ওয়াটারগুলো রিচার্জ হয়। আমি যেটা একটু আগে বলছিলাম, গ্রাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণ সয়েল থাকে, আর সয়েলগুলোর মধ্যে ইন্টারকানেক্টেড ভয়েড বা ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানগুলো দিয়ে আস্তে আস্তে পানি ভেতর দিকে যায়, এর দ্বারা গ্রাউন্ড ওয়াটারগুলো রিচার্জ হয়। বাংলাদেশ সার্ফেস ওয়াটার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। গ্রাউন্ড ওয়াটার ফ্লোস ইন দ্য সার্ফেস ওয়াটার ইন ড্রাই সিজন, ড্রাই সিজনের ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটার সার্ফেস ওয়াটারের দিকে ফ্লো হয়, আর সার্ফেস ওয়াটার এন্টার্স ইনটু গ্রাউন্ড, সার্ফেস ওয়াটারটা গ্রাউন্ডের দিকে পেনিট্রেট করবে ডিউরিং মনসুন বা বর্ষাকালের সময়। ইউজ অফ ওয়ান সোর্স এফেক্ট দ্য অ্যাভেবিলিটি অফ ওয়াটার ফ্রম দ্য আদার সোর্স, একটার ব্যবহার দ্বারা আর একটা এফেক্টেড হয়। আপনি যদি হিউজ পরিমাণ পানি এক্সট্রাক্ট করেন গ্রাউন্ড থেকে, দেন সার্ফেস ওয়াটারগুলো আস্তে আস্তে কমতে থাকবে। লার্জ স্কেল ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার সোর্স ফর ইরিগেশন পারপাস, হিউজ পরিমাণ পানি যখন আপনি ইরিগেশন পারপাসে এক্সট্রাক্ট করবেন, মাটি থেকে তুলে নেবেন, হ্যাজ কজড লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল, এর দ্বারা গ্রাউন্ড ওয়াটার লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যান্ড ড্রাইং অফ সারফেস ওয়াটার সোর্স, যার দরুন ধীরে ধীরে নদী নালাগুলো শুকিয়ে যাচ্ছে।
আর একটা দেশের জীবিকার একটা বড় পার্সেন্টেজ বা বড় একটা অবদান রাখে আমাদের এই রিভার্স। যদি কোনো কারণে রিভার ডেস্ট্রয় হয় বা মারা যায় রিভারগুলো, দেন একটা সভ্যতা থমকে যাবে। সেই জন্য রিভার যেখানে থাকে সভ্যতা সেখানেই গড়ে ওঠে। সাবসারফেস ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, মাটির নিচে ওয়াটারগুলো কীভাবে থাকে এই সব ডেফিনেশন আমরা দেখব। সাবসারফেস মানে ক্রাস্টের নিচে বা মাটির নিচে যেই সারফেসের নিচে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি সাবসারফেস ওয়াটার। সাবসারফেস ওয়াটার ফাউন্ড ইন দ্য পোর্স অফ আর্থস মেটেরিয়াল। আর্থস মেটেরিয়াল বলতে স্যান্ড, সিল্ট, লাইমস্টোন। তো এই জিনিসগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পানি স্টোর থাকে। তো এগুলোকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি, জোন অফ এরেশন আর জোন অফ স্যাচুরেশন। জোন অফ এরেশন আর হচ্ছে জোন অফ স্যাচুরেশন। এখন জোন অফ এরেশন কোন জায়গা? extended from the land surface to the level at which all pores in the earth's material are completely filled with mixture of water and air. গ্রাউন্ড ওয়াটার থেকে শুরু করে একদম গ্রাউন্ড থেকে শুরু করে কোন জায়গা পর্যন্ত? টু দ্য লেভেল অ্যাট হুইচ অল pores in the earth's material are completely filled with mixture of water and air. গ্রাউন্ড থেকে শুরু করে ততটুকু পর্যন্ত সেই জায়গাতে আমাদের ভয়েডগুলা মানে ফাঁকা স্থানগুলা ওয়াটার আর এয়ার দ্বারা কম্পোস্ট থাকে অথবা ফিল আপ থাকে। তো এই জোন অফ এরেশনকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি, দ্য বেল্ট অফ সয়েল ওয়াটার, ক্যাপিলারি ফ্রিঞ্জ, নাম্বার 3 ইন্টারমিডিয়েট বেল্ট। এগুলো ডেফিনেশন অনেক সময় জিজ্ঞেস করে ভাই পড়ে। দ্য বেল্ট অফ সয়েল ওয়াটার কি? লাইস ইমিডিয়েটলি বিলো দ্য আর্থ সার্ফেস। আর্থ সার্ফেসের একদম নিচে যেটা সেটা হচ্ছে বেল্ট অফ সয়েল ওয়াটার। প্লান্ট রুট এক্সট্রাক্ট ময়েশ্চার ফ্রম দিস জোন। এই জায়গা থেকেই গাছপালাগুলো তাদের মাটিগুলো তাদের পানিগুলো অ্যাবজর্ব করে। থিকনেস অফ দিস জোন ভ্যারিজ উইথ টাইপস অফ সয়েল অ্যান্ড ভেজিটেশন। এই বেল্ট অফ সয়েল ওয়াটার কতটুকু থিকনেস পর্যন্ত হবে সেটা সয়েলের টাইপ আর কোন ধরনের কাল্টিভেশন আপনি করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে। নাম্বার 2 ক্যাপিলারি ফ্রিঞ্জ। জোন অফ এরেশনের দ্বিতীয় যে সেকশন সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্রিঞ্জ। ক্যাপিলারি ফ্রিঞ্জ কি অকুপাইজ বটম পোর্শন অফ দ্য জোন অফ এরেশন। জোন অফ এরেশনের যে নিচের পার্টটা সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্রিঞ্জ, আর উপরের যে পার্টটা সেটাকে আমরা কি বলতেছি? বেল্ট অফ সয়েল ওয়াটার। ওয়াটার ইন দিস বেল্ট ইজ সাসপেন্ডেড বাই ক্যাপিলারি ফোর্স। এখানে যে পানিগুলো থাকে সেগুলো ক্যাপিলারি ফোর্সের কারণে উপর দিকে ওঠে। এখন ক্যাপিলারি ফোর্সটা কি জানিস? ধরুন আপনি একটা বোলের মধ্যে ছোট্ট একটা পাইপ দিলেন চিকন ডায়ামিটার, তখন এই পাইপ দিয়ে দেখবেন যে কিছু পরিমাণ পানি উপর দিকে চলে গেছে। এই যে ছোট ডায়ামিটার হওয়ার কারণে পানি একটু উপরে উঠে আসা সেটাকে আমরা বলি ক্যাপিলারি রাইস। আর এই যে ফোর্সের কারণে পানিগুলো ছোট ডায়ামিটার কোনো একটা পাইপে উপরের দিকে চলে আসে সেটাকে আমরা বলি ক্যাপিলারি ফোর্স। দ্য ন্যারোয়ার দ্য পোর্স দ্য হায়ার দ্য ওয়াটার রাইস। যত ছোট হবে ডায়ামিটার তত বেশি পানি উপরে উঠবে। থিকনেস ডিপেন্ডস আপন টেক্সচার অফ রক অর দ্য সোয়েল। এটার থিকনেস কতটুকু হবে ক্যাপিলারি ফ্রিঞ্জের সেটা ডিপেন্ড করে আপনার রকের টেক্সচার বা গঠনটা কীরকম বা সয়েলের গঠনটা কীরকম তার উপর। ইন্টারমিডিয়েট বেল্ট নাম শুনে বোঝা যাচ্ছে বেল্ট অফ সয়েল ওয়াটার আর ক্যাপিলারি ফ্রিঞ্জের মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারমিডিয়েট বেল্ট। লাইজ বিটুইন দ্য বেল্ট অফ সয়েল ওয়াটার অ্যান্ড ক্যাপিলারি ফ্রিঞ্জ। ইটস ওয়াটার রিচেস ইট বাই গ্রেভিটি ড্রেনেজ ডাউনওয়ার্ড থ্রু দ্য বেল্ট অফ সয়েল ওয়াটার। তো এই হচ্ছে আমাদের জোন অফ এরেশনের তিনটা পার্ট। দেন আমরা যদি চলে যাই জোন অফ স্যাচুরেশন। স্যাচুরেশন কত পার্সেন্ট সেগুলো খুব ইজিলি আমরা বের করতে পারি। পোর্টস আর কমপ্লিটলি ফিল উইথ ওয়াটার। আমাদের একটা সয়েলের ভিতরে যে পোর্টসগুলো থাকবে বা স্যান্ডের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোর মধ্যে যে পোর বা ছিদ্রগুলো যদি কমপ্লিটলি পানি দ্বারা ফিল আপ থাকে তখন আমরা ওইটাকে বলি স্যাচুরেটেড সয়েল বা স্যাচুরেটেড আর্থ। দ্য ওয়াটার ইন দিস জোন ইজ নন এজ গ্রাউন্ড ওয়াটার। এখানে যে পানিগুলো থাকে সেগুলোকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য অনলি সাবসারফেস ওয়াটার দ্যাট উইল রেডিলি ফ্লো টু দ্য ওয়েল। ওয়েল বলতে আমরা এখানে টিউবওয়েল বলতে পারি। গ্রাউন্ড ওয়াটারের পানিগুলাই টিউবের মধ্যে ইজিলি পেনিট্রেট করে বা সহজে এই ওয়েলের মধ্যে দিয়ে আমরা এক্সট্রাক্ট করতে পারি। অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস ইন শ্যালো ডেপথ। আমরা একটু আগে বলছিলাম যে 50 মিটার পর্যন্ত সাধারণত গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল। আর এই কথাটা এখানে বলা আছে অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস ইন শ্যালো ডেপথ। শ্যালো ডেপথের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ফ্রেশ ওয়াটার সাপ্লাই। এটাই সবচেয়ে ভালো ফ্রেশ ওয়াটার এটা সাপ্লাই হিসেবে দেওয়া যায়, কারণ এটাতে কোনো সাসপেন্ডেড ম্যাটেরিয়াল বা টার্বিডিটি এই প্রবলেমগুলো থাকে না এবং ইনফেকশন খুব বেশি থাকে না। আপনি রেডিলি ডিরেক্ট খেতে পারবেন, সেই জন্য টিউবওয়েলের পানিগুলো আমরা ডিরেক্টলি খেতে পারি যদি আর্সেনিক ধরা না পড়ে। এখন আসে খুব
ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন। অ্যাকুইফার, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। অ্যাকুইফার কি জিনিস? দ্য সয়েল স্ট্র্যাটা, মাটির একটা লেয়ার বা মাটির লেয়ার হুইচ কন্টেইনস গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড উইল রেডিলি ইল্ড ইট টু ওয়েলস আর কল্ড অ্যাকুইফার। একেবারে বলতে আমরা মাটির একটা স্তরকে বুঝি যেই জায়গা থেকে খুব ইজিলি আমরা পানিগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো বা তুলে নিতে পারবো বা ওয়েলের মাধ্যমে তুলতে পারবো, ইল্ড করতে পারবো, সেটাকে আমরা বলছি অ্যাকুইফার। আবার বলতেছি অ্যাকুইফার হচ্ছে যেই জায়গাতে পানিগুলা রেডিলি অ্যাভেলেবল, সেটা হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফারে দুইটা জিনিস একসাথে হয়। অ্যাকুইফারে আপনি পানি স্টোর করতে পারবেন আর ফ্লো করতে পারবেন। ধরেন স্যান্ড যদি হয়, স্যান্ড কী করে, আপনি একটু বালি মাটিতে পানি দিবেন, বালি মাটিতে পানি দিলে সাথে সাথে মাটির ভেতরে পানিগুলো চলে যাবে, তার মানে বালি মাটিতে পানিগুলো ফ্লো হয়, পাশাপাশি বালির ভেতরে পানিগুলো স্টোরও থাকবে। তো এটা হচ্ছে অ্যাকুইফার। অনেক সময় আমার পরীক্ষাতে আসে অ্যাকুইক্লুড কী জিনিস? অ্যাকুইক্লুড হচ্ছে ক্লে মাটির একটা লেয়ার যেখানে পানিগুলো স্টোর হবে কিন্তু ফ্লো হবে না। কাদা মাটিতে আপনি পানি দিলে দেখবেন যে খুব সহজে পানি পেনিট্রেট করতে চায় না বা ভিতরে ঢুকতে চায় না, কিন্তু কাদা মাটির ভিতরে যদি পানি থাকে তাহলে এটা স্টোর করতে পারবে। তো অ্যাকুইফারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এখানে ইন্টারকানেক্টেড পোর্টস প্রোভাইড বোথ স্টোরেজ অ্যান্ড ফ্লো অ্যাকুইফারের ক্ষেত্রে। আর অ্যাকুইফারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওয়াটার টেবিল অ্যাকুইফার, একটা হচ্ছে আর্টিসিয়ান অ্যাকুইফার। তো এই গ্রাউন্ড ওয়াটারের ক্যাপাসিটি কেমন হবে সেটা ডিপেন্ড করে অ্যাকুইফারের ক্যারেক্টারিস্টিক্স কীরকম, এক্সটেন্ড অ্যান্ড ফ্রিকুয়েন্সি অফ রিচার্জ, মানে কতদিন পর পর এখানে রিচার্জ হচ্ছে এই অ্যাকুইফারটা, ওইটার উপর ডিপেন্ড করে। তো অ্যাকুইফার যেটা বললাম দুই ধরনের, ওয়াটার টেবিল অ্যাকুইফার, একটা হচ্ছে আর্টিসিয়ান অ্যাকুইফার। এখন এগুলো যদি ডেফিনেশন দেখি, ওয়াটার টেবিল অ্যাকুইফার কাকে বলে? দিস অ্যাকুইফার ইজ নট কনফাইন্ড বাই অ্যান আপার ইমপারমিয়েবল লেয়ার। এটা উপরের দিকে কনফাইন্ড থাকে না। আমরা যদি একটু পরে ফিগারটা দেখাই তখন ভালো করে বুঝতে পারবেন। ওয়াটার টেবিল অ্যাকুইফার কী জিনিস? যেখানে পানির নিচের দিকে একটা ইমপারমিয়েবল মানে হচ্ছে যেখান দিয়ে পানি ফ্লো করতে পারে না, নিচের দিকে একটা ইমপারমিয়েবল লেয়ার থাকবে, কিন্তু উপরের দিকে কোনো ইমপারমিয়েবল বা যেখানে পানি পাস করতে পারে না ওরকম লেয়ার থাকবে না। অলসো কল্ড আনকনফাইন্ড, মানে কনফাইন্ড না, মানে উপরের দিকে ইমপারমিয়েবল কোনো লেয়ার নাই, সেটাকে আমরা অনেক সময় বলি আনকনফাইন্ড অ্যাকুইফার। পরীক্ষাতে অনেক সময় থাকতে পারে যে ওয়াটার টেবিল অ্যাকুইফার, অথবা অনেক সময় থাকতে পারে যে আনকনফাইন্ড অ্যাকুইফার, একই কথা। ওয়াটার ইন দিস অ্যাকুইফার ইজ আন্ডার অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই জায়গার পানিগুলো অ্যাটমসফিয়ারিক প্রেশারের মধ্যে থাকে। আপার সারফেস অফ দ্য জোন অফ স্যাচুরেশন ইজ কল্ড ওয়াটার টেবিল। জোন অফ স্যাচুরেশনের উপরের সারফেসটাকে আমরা বলি ওয়াটার টেবিল। Water level in a well constructed in this aquifer will be at the same level as the water table. যে জায়গাতে ওয়েলটা কনস্ট্রাক্ট করা হবে সেই জায়গার লেভেলটা হচ্ছে আমাদের ওয়াটার টেবিল। প্রথমে আমরা শিখলাম কি ওয়াটার টেবিল অ্যাকুইফার, এখন শিখবো আর্টিসিয়ান অ্যাকুইফার। আর্টিসিয়ান অ্যাকুইফারের ক্ষেত্রে আমি যদি সিম্পলি বলি, এটা একটা স্যান্ডউইচ টাইপ। স্যান্ডউইচ কীরকম হয়? উপরে একটা ব্রেড থাকে, নিচে একটা ব্রেড থাকে, মাঝখানে আমাদের মানে ভেজিটেবলসগুলো থাকে। সিমিলারলি আর্টিসিয়ান অ্যাকুইফারে উপরের দিকে একটা ইমপারমিয়েবল লেয়ার থাকবে, নিচের দিকে একটা ইমপারমিয়েবল লেয়ার থাকবে, আর মাঝখানে একটা কনফাইন্ড পানির লেয়ার থাকবে। ওয়াটার ইজ কনফাইন্ড আন্ডার এ প্রেশার গ্রেটার দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই জায়গাতে অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে একটু বেশি প্রেশারে পানিগুলো কনফাইন্ড বা আবদ্ধ থাকে দুই পাশের ইমপারমিয়েবল লেয়ার দ্বারা, by an overlying relatively impermeable layer, also called confined aquifer. confined aquifer এর নির্দিষ্ট একটা থিকনেস থাকবে। আবার বলতেছি confined aquifer এর নির্দিষ্ট একটা থিকনেস থাকবে, কারণ এর উপর দিকে নিচের দিকে কনফাইন করা থাকে বিভিন্ন ইমপারমিয়েবল লেয়ারের দ্বারা, সেজন্য আপনি হাইট মাপতে পারবেন। কিন্তু আর্টিসিয়ানে বা ওয়াটার টেবিল অ্যাকুইফারের ক্ষেত্রে আপনি এরকম করতে পারবেন না, কারণ উপরের দিকে কোনো ইমপারমিয়েবল লেয়ার নাই। Water in artesian well rises to a level above the surface of water beneath confining layer. তো এখন যদি পরীক্ষাতে আসে যে আনকনফাইন্ড অ্যাকুইফার আর কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে পার্থক্য, এই তিনটা যদি লিখেন তাহলে হবে। দেন আমরা ফিগারটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই হচ্ছে আমাদের ওয়াটার টেবিল বা পেজিমেট্রিক লেভেল, আর এগুলো হচ্ছে আমাদের ওয়েল যেখান থেকে আমরা পানিগুলো এক্সট্রাক্ট করে নিব। তার নিচে এই যে মাটির একটা ক্রস সেকশন, নিচে এদিকে রক বা পাথর আছে, আর এগুলো হচ্ছে গ্রাউন্ড লেভেল, আর এখানে হচ্ছে কনফাইনিং লেয়ার যেখানে পানিগুলো থাকে, আর্টিসিয়ান অ্যাকুইফার। এখন আসি অ্যাকুইফারের কিছু টার্ম নিয়ে পড়াশোনা করব। ফ্লোয়িং আর্টিসিয়ান ওয়েল, হোয়ার পিজমেট্রিক লেভেল লাইস অ্যাবভ গ্রাউন্ড সারফেস ওয়াটার উইল ফ্লো অটোমেটিক্যালি। যখন পিজমেট্রিক লেভেল
গ্রাউন্ড সারফেসের উপরে থাকবে তখন পানিগুলা অটোমেটিক উপর দিকে করতে থাকবে, ওটাকে আমরা বলি ফ্লোয়িং আর্টিফিশিয়াল ওয়েল। প্রিসিপিয়েন্টিক সারফেস কি? দ্য ইমাজিনারি সারফেস অর লেভেল টু হুইচ ওয়াটার উইল রাইজ টু ওয়েল লোকেটেড থ্রুআউট দ্য ইকুইফার। একটা ইকুইফারের মধ্যে আপনি যখন পাইপ পেনিট্রেট করবেন তখন যেই লেয়ার পর্যন্ত পানি অটোমেটিক চলে আসবে সেটাকে আমরা বলি প্রিজমেট্রিক সারফেস। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এই টার্মটা খুব পরীক্ষাতে কাজে লাগবে বা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে। সেটা হচ্ছে আই ইকুয়াল টু H/L, মানে পানির হাইট কতটুকু বা পানির প্রেশার কতটুকু সেটা ডিফাইন করে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য স্লোপ অফ দ্য ওয়াটার টেবল, মানে লম্ব বাই ভূমি। H/L is equivalent to the slope of the water table for water table aquifer and the slope of prismatic surface of for an artesian aquifer. আমি আরও কিছু এখানে ইনক্লুড যদি করি, হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর আই ইকুয়াল টু H/L, পানির হাইট H যেটার উপর পানির প্রেশার ডিপেন্ড করে, আর এল হচ্ছে একটা স্পেসিফিক লেন্থ যে লেন্থ পর্যন্ত আপনি হাইটটাকে মেজার করছেন। অ্যাকুইফারের ফাংশন কি? এন অ্যাকুইফার হ্যাজ ইন্টারকানেক্টেড পোর্টস ফিল উইথ ওয়াটার। অ্যাকুইফারের মধ্যে ইন্টারকানেক্টেড পোর্ট বা ফাঁকা স্থান থাকে যেগুলো পানি দ্বারা ফিল আপ থাকে। এই পানিগুলো যখন হরিজন্টালি মুভ করে দেন এগুলো ওয়েলের ভিতরে ঢুকে বা টিউবওয়েলের ভিতরে ঢুকার পর আমরা এগুলো পাম্পিং করলে বা সাকশন করলে এগুলো উপর দিকে চলে আসে। দিস ইন্টারকানেক্টেড পোর্টস মে বি কনসিডার্ড অ্যাজ এ নেটওয়ার্ক। এই ইন্টারকানেক্টেড পোর্টগুলোকে আমরা একটা নেটওয়ার্ক ভাবতে পারি যেগুলোর মধ্যে দিয়ে পানিগুলো হরিজন্টালি ফ্লো করবে। এটাকে আমরা অনেক সময় বলি ইন্টারকানেক্টেড পাইপ। প্রোভাইড বোথ স্টোরেজ অ্যান্ড ফ্লো অফ ওয়াটার, একই সাথে পানি স্টোর করতে পারে আর হরিজন্টালি মুভমেন্ট করতে পারে। এখন কতটুকু মুভমেন্ট করবে, মুভমেন্টের ভেলোসিটি কতটুকু হবে, ওইগুলো আমরা একটু পরেই শিখবো ডার্সি ল থেকে। এখন আরও কিছু জিনিস ডেফিনেশন যদি দেখি, স্টোরেজ ফাংশন ইজ রিলেটেড। স্টোরেজ ফাংশন মানে পানি কতটুকু স্টোর করবে সেটা কিসের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে তিনটা জিনিস যদি বলি, পোরোসিটি, স্পেসিফিক ইল্ড আর স্পেসিফিক রিটেনশন। তিনটা জিনিস মনে রাখবেন, পোরোসিটি, স্পেসিফিক ইল্ড, রিটেনশন। সংজ্ঞা যদি বলি, পোরোসিটি কি জিনিস? পার্সেন্টেজ অফ টোটাল ভলিউম অফ ফরমেশন হুইচ কনসিস্ট অফ পোর্টস। মানে আপনার ধরেন যে একটা সয়েলের ওজন বা ভলিউম হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। ওই 100 সেন্টিমিটার কিউবের মধ্যে ফাঁকা স্থান বা ভয়েড বা শূন্য স্থান যত গ্রাম আছে ওইটাই হচ্ছে পোরোসিটি। সিম্পলি যদি বলি, টোটাল ভলিউমের যত পার্সেন্ট ভয়েড বা ফাঁকা স্থান ওটা হচ্ছে পোরোসিটি। এখন পোরোসিটি তো ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের মধ্যে স্পেসিফিক ইল্ড কোন জিনিসটা? ডিফাইন as the volume of water released from a unit volume of aquifer material when allowed to drain freely. আপনি যখন ফ্রিলি পানিকে ড্রেন অফ করতে দিবেন তখন যতটুকু ফ্রিলি মুভ করতে পারে সেটা হচ্ছে স্পেসিফিক ইল্ড। আর যেই পানিটা সয়েল তার সারফেসের মধ্যে রিটেন করে রাখে বা ধরে রাখে ওইটাকে আমরা বলি স্পেসিফিক রিটেনশন। তার মানে পোরোসিটি হচ্ছে টোটাল গ্যাপ, এই টোটাল গ্যাপটা সমান স্পেসিফিক ইল্ড আর স্পেসিফিক রিটেনশন। রিটেনশন হচ্ছে যতটুকু ধরে রাখতে পারে সয়েল তার সারফেসের মধ্যে, আর স্পেসিফিক ইল্ড মানে যতটুকু গ্রেভিটির কারণে ফ্লো হয়ে চলে যায়। সো স্পেসিফিক ইল্ড আর রিটেনশন যোগ করলে আমাদের টোটাল পোরোসিটির ভলিউম চলে আসবে। The property of water related to the conduit function is known as the permeability. সহজ করে যদি বলি, পারমিএবিলিটি কী জিনিস আমি বারবার বলতেছি যে সয়েলের মধ্যে ফাঁকা স্থানের মধ্যে দিয়ে পানি ফ্লো করে, তো ফ্লো কোন মাটিতে কীরকম করবে ওইটার যে প্রপার্টি সেটা হচ্ছে পারমিএবিলিটি। পারমিএবিলিটি ইজ এ মেজার অফ দ্য ক্যাপাসিটি অফ অ্যান অ্যাকুইফার টু ট্রান্সমিট ওয়াটার। কতটুকু পানি পাস করতে পারতেছে ওইটা হচ্ছে পারমিএবিলিটি, মানে কতটুকু পানি ইজিলি পাস করতে পারতেছে। যেমন স্যান্ড যদি হয় বা বালি যদি হয় সেক্ষেত্রে পানি বেশি পাস করতে পারবে, ক্লে যদি হয় তাহলে পানি কম পাস করতে পারবে। তার মানে স্যান্ডের পারমিএবিলিটি বেশি, ক্লের পারমিএবিলিটি কম। তো একটাকে বলছিলাম যে পানি কতটুকু পাস করবে, পানির ফ্লো কতটুকু হবে, ওটা কীভাবে ডিটারমিনেশন করবো আমরা, ওটার জন্য ডার্সি একটা ফর্মুলা দিচ্ছেন V=KI, যেখানে কেয়ারটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিএবিলিটি আর আই হচ্ছে যেটা বলছিলাম হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মানে প্রাণীর প্রেশারটা কতটুকু এটা হচ্ছে আই, আর কে হচ্ছে আমাদের ওই সয়েলের একটা প্রপার্টি, সয়েল কতটুকু ট্রান্সমিট করতে পারে বা পাস করতে পারে পানি। তো এই দুটাকে গুণন করলে আমরা velocity of flowing water পাবো। The velocity of flow under laminar condition is related to the slope of the hydraulic gradient I, which can be expressed by Darcy's law V=KI. তো আমরা যদি ভেলোসিটি জানি দেন ডিসচার্জ বের করা যাবে, কারণ আমরা জানি ডিসচার্জ Q=A×V, মানে এরিয়ার সাথে ভেলোসিটি গুণন করলে ডিসচার্জ পাওয়া যায়। যদি আমরা ভেলোসিটি এখান থেকে বের করতে পারি তাহলে কতটুকু এরিয়া গুণন করে দিলে কতটুকু ডিসচার্জ, মানে 1 সেকেন্ডে কতটুকু পানি যাচ্ছে, কত মিটার কিউব পার সেকেন্ড, 1 সেকেন্ডে কত মিটার কিউব পানি আমরা এক্সট্রাক্ট করতে পারবো, সেগুলো ইজিলি বের করতে পারবো।
এখন পারমেবিলিটি কীভাবে বের করবো, যে পানি মাটির মধ্যে দিয়ে কীভাবে ফ্লো হচ্ছে, কতটুকু বেশি হচ্ছে বা কম হচ্ছে, সেটা কীভাবে ডিফাইন করবো। কে ইকুয়াল টু সি ডি10 স্কোয়ার। এখন ডি10টা কি জিনিস? ডি10 হচ্ছে আপনি যখন সিভ অ্যানালাইসিস করবেন যে কোন পার্টিকেল কত পার্সেন্ট আছে, কত ডায়ের পার্টিকেল কত পার্সেন্ট আছে, সিভ অ্যানালাইসিস করার পর 10% ফাইনার এর ডায়া যত সেটা হচ্ছে ডি10। 10% ফাইনারের ডায়া যেটা সেটা হচ্ছে ডি10। এই ডি10কে স্কোয়ার করে কনস্ট্যান্ট সি দ্বারা গুণন করলেই পারমিয়াবিলিটি চলে আসবে। তো এগুলো পরীক্ষাতে হয়তো অনেক সময় দেওয়া থাকবে। আর একটু আগে যে কথাটা বললাম, ডিসচার্জ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এবি, ভেলোসিটির সাথে এ গ্রহণ করলে কিউ আমাদের ডিসচার্জ কতটুকু হবে সেটা চলে আসবে। ফ্লো টুয়ার্ডস ওয়েল, একটু আগে যেটা বললাম, আমরা যখন বৃষ্টির পানি মাটিতে পড়ে তখন মাটির মধ্যে দিয়ে ফার্স্টে পেনিট্রেট হয় বা ভিতরে ঢোকার পর এগুলো আবার হরাইজন্টালি ফ্লো করে, যেটাকে আমরা বলি রান অফ। এই রান অফ কিসের উপর ডিপেন্ড করে? পারমিএবিলিটির উপর। এখন যখন এই হরাইজন্টালি পানিগুলো মুভ করতেছে, হরাইজন্টালি যখন পানি মুভ করে, এদিকে দেখেন হরিজন্টালি যখন পানি মুভ করতেছে, দেন এখানে যদি আমরা একটা পাইপ ইনসার্ট করি বা একটা ওয়েল, টিউবওয়েল যদি হয় অথবা অন্য কোনো একটা ওয়েল বা পাইপ যদি পেনিট্রেট করি, যেখানে এখানে ফাঁকা স্থান থাকবে বা স্ট্রেইনার থাকবে, সেক্ষেত্রে পানি কতটুকু এই ওয়েলের ভিতরে যাবে সেটা আমরা পারমিএবিলিটি কিউ ইকুয়াল টু এবি দ্বারা বের করতে পারবো, যেখানে ভি ইকুয়াল টু কে আই। তো একটা পাইপ দিয়ে আমরা কতটুকু পানি নিতে পারবো ওটা হচ্ছে কিউ, ডিপেন্ড করবে এটার ক্রস সেকশনাল এরিয়া। এটা যদি হয় একটা সার্কুলার, সেক্ষেত্রে পাইবে 4d স্কোয়ার অথবা পায়ের স্কোয়ার, এরিয়া আমরা জানি। আর ভি কে আমরা বের করবো, ভি ইকুয়াল টু কে আই। পানির প্রেশারটা কীরকম, তার সাথে পারমিএবিলিটি সয়েল কীরকম পানি ট্রান্সমিট করতে পারে, ওটা গ্রহণ করলে ডিসচার্জ চলে আসবে। এখানে এই ফিগারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আনকনফাইন্ড একুইফার, একটু বলছিলাম আমি, আনকনফাইন্ড মানে দুই দিকেই কনফাইন্ড থাকবে না, একদিকে কনফাইন্ড থাকবে আর একদিকে ওপেন থাকবে। এসে দেখেন নিচের দিকে ইমপারমিয়েবল লেয়ার, তার মানে হচ্ছে এই নিচের দিকে পানি আর ফ্লো করতে পারবে না, উপর দিকে ফ্লো করতে পারবে। তো আপনি এদিকে একটা পাইপ ইনসার্ট করছেন মাটির ভেতরে, কী করছেন? পাইপ ইনসার্ট করছেন। আর এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস, তার নিচে ওয়াটার আছে এই জায়গাতে, এটা হচ্ছে ওয়াটার টেবিল। ভালো করে একটু লক্ষ্য করেন, গ্রাউন্ড সারফেস হচ্ছে এটা, তার নিচে এই জায়গাতে হচ্ছে ওয়াটার টেবিল, আর এটা হচ্ছে একটা ওয়েল বা টিউবওয়েল বলতে পারেন, বা একটা পাইপ বলতে পারেন। পাইপের রেডিয়াস হচ্ছে আর। এখন আপনি যখন সাকশন প্রেশারের দ্বারা নিচের দিকের এই পানিগুলোকে বের করে নিয়ে আসবেন, নিচের এই পানিগুলোকে যখন সাকশন প্রেশারের দ্বারা নিয়ে আসবেন, তখন এই দিকের যে ওয়াটার টেবিলের নিচে যে পানিগুলো, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এখন কিভাবে কমে? ইনভার্টেড মাইক। ইনভার্টেড মাইক কি? মাইক তো দেখছেন, ওই মাইককে যদি উল্টা করেন, মাইকের একটা মাথা, চিকন মাথাটা নিচের দিকে, আর উপর প্রশস্ত মাথাটা যদি এরকম করেন, যেরকম দেখা যাবে, এই মাইকের মতো একটা কোণ তৈরি হবে, মানে আমরা যে কোণ আইসক্রিম বলি, কোণ আইসক্রিমের মতো। তো এই জিনিসটাকে আমরা বলি কোণ অফ ডিপ্রেশন। কোণ অফ ডিপ্রেশন মানে কি? যখন পানি এক্সট্রাক্ট করে তুলে নেবেন, তখন এখানে কোণ আইসক্রিমের মতো একটা ইনভার্টেড কোণ আইসক্রিম বা ইনভার্টেড মাইকের মতো, উল্টা করে একটা মাইকের মতো ফাঁকা স্থান তৈরি হবে। তো সর্বোচ্চ এখানে পানি তোলার কারণে যেই জায়গা পর্যন্ত আপনার ইফেক্টটা পড়বে, সেইটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। এই সেন্টার থেকে এই দূরত্বটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, এটাকে আর দ্বারা প্রকাশ করি। রেডিয়াস অফ ইনফ্লুয়েন্সকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, আর টিউবওয়েলের রেডিয়াস হচ্ছে আর। আর টোটাল এই যে পানির লেয়ার, এটা যে ডেপথ, সেটাকে আমরা বলতেছি ডি। আর পানি যতটুকু তুলে নিচ্ছি সেটাকে আমরা বলতেছি স্মল হাতের ডি। তাহলে পানি টোটাল ছিল ডি পর্যন্ত, পানি তুলে নিচ্ছি ডি পর্যন্ত, তাহলে বাকি আছে কতটুকু? সরি, পানি তুলে নিচ্ছি যেটা, সেটা হচ্ছে ড্র ডাউন। আর পানি এখন পর্যন্ত আসে, মানে পানি তোলার কারণে এখন পর্যন্ত আসে এই ডি হাইট পর্যন্ত। টোটাল ডি থেকে আমরা যখন যতটুকু পানি ড্র ডাউন করে নিচ্ছি বা তুলে নিচ্ছি, সেটা মাইনাস করলে এই ডি পাওয়া যাবে। তার মানে টোটাল হাইট থেকে পানি এখন যতটুকু পর্যন্ত আসে সেটা মাইনাস করলে পানি কতটুকু তুলে নিচ্ছি, ডি মাইনাস ডি বা ড্র ডাউন, সেটা চলে আসবে। কারণ ইন্টারফারেন্স অফ ওয়েল বলতে কি বোঝায়? সামটাইম সিঙ্গেল ওয়েল কনস্ট্রাকশন ইজ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড ভেরি কস্টলি। আপনি যদি একটা মাত্র টিউবওয়েল খনন করেন, সেক্ষেত্রে কস্ট আপনার অনেক বেশি হবে এবং হেভি ইকুইপমেন্টের দরকার পড়বে। হেভি ইকুইপমেন্ট আর ডিফিকাল্ট টু ক্যারি ডিউ টু অ্যাক্সেসিবিলিটি টু দ্য এরিয়া। অনেক ক্ষেত্রে ওই জায়গাতে আপনি ওই রকম ইকুইপমেন্ট নিয়ে যেতে পারবেন না। হাই কস্ট অফ ট্রান্সপোর্টিং লার্জার ডায়ামিটার পাইপ টু দ্য সাইট। বড় ডায়ামিটারের পাইপগুলোও ওই সাইট বা কনস্ট্রাকশন সাইটে নিতে পারবেন না।
তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কী করি, ছোটো ছোটো ওয়েল মানে অনেকগুলো ছোটো ছোটো ওয়েল তৈরি করি। ইন সাচ কেস স্মল ওয়েলস ক্যান বি গ্রুপড ইন এ প্রপার প্যাটার্ন। কিন্তু এরকম ছোটো ছোটো ওয়েল বা টিউবওয়েল যদি আপনি অনেকগুলো ইনসার্ট করেন সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়, যেটাকে আমরা বলি ইন্টারফারেন্স অফ ওয়েল। সাচ গ্রুপিং অফ ওয়েল মে বি ইকোনমিক্যাল বাট প্রেজেন্ট প্রবলেম ডিউ টু ইন্টারফারেন্স এবং দেম ডিউরিং সিমেন্টেনিয়াস অপারেশন। একই সাথে অনেকগুলো টিউবওয়েল থেকে যখন সাকশন করবেন পাইপ পানি, তখন এরকম প্রবলেমগুলো হয়। এখানে ইন্টারফারেন্স বিটুইন টু অর মোর ওয়েল অকার্স ওয়েন দেয়ার কোন অফ ডিপ্রেশন ওভারল্যাপ। একটু আগে যেটা দেখাইছিলাম আমি, যে কোন অফ ডিপ্রেশন এই জিনিসটা, তো এখানে একটা টিউবওয়েলের কারণে এরকম কোন অফ ডিপ্রেশন হয়েছে। এখানে যদি আরেকটা টিউবওয়েল বসান এখানে আবার কোন অফ ডিপ্রেশন হবে, তো যে জায়গাতে ওভারল্যাপ হবে সেই জায়গাগুলোতে খুব র্যাপিডলি ওয়াটার টেবিল ড্রপ করে। ইল্ড অফ ইন্ডিভিজুয়াল ওয়েল ইজ রিডিউসড। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইনপুট করলে যেরকম পানি উঠতো, একসাথে অনেকগুলো ইনপুট দিলে তার চেয়ে কম উঠবে। এখন যদি আমরা কিছু প্রবলেম দেখি, আরও কিছু সলিউশন যদি খেয়াল করি ভালো করে, যেরকম প্রবলেম যদি হয় ইন্টারফারেন্স অফ ওয়েল, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফর ওয়েলস ইউজড ফর ওয়াটার সাপ্লাই পারপাস স্পেসিং অফ 250 to 500 ফিট হ্যাজ বিন ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি। একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলের মধ্যে অ্যাটলিস্ট 250 ফিট দূরত্ব রাখা লাগবে, যাতে করে এই যে রেডিয়াস অফ কার্ভেচার এটা ওভারল্যাপ যাতে না হয়, ড্রডাউন কার্ভ যেটা আছে সেটা যাতে ওভারল্যাপ না হয়। তো এখন যদি আমরা দেখি আরও কিছু জিনিস, স্পেসিং ইজ লেস ইন কেস অফ, আপনি কমাতে পারবেন যখন ফাইন স্যান্ড ফরমেশন হবে, স্যান্ডগুলো খুব ফাইন হবে। থিন অ্যাকুইফার যদি হয় খুব, আর ড্রডাউন ইজ নট 5 ফিট এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি স্পেসিং আরও কমানো লাগবে। ডিসচার্জ ফ্রম ইন্টারফারেন্ট ওয়েল, মানে একই ধরনের ওয়েল যদি আপনি অনেকগুলো একসাথে ইনপুট দেন, সেক্ষেত্রে আপনার ডিসচার্জের ইকুয়েশন হবে কে ডি স্কোয়ার, মানে ডি স্কোয়ার বাই লন আর স্কোয়ার বাই আর ডাব্লিউ। এখানে আর ডাব্লিউটা মানে হচ্ছে টিউবওয়েলের ডায়ামিটার, আপনি যে টিউবওয়েলটা ইনপুট করবেন ওটা ডায়ামিটার, আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, মানে যে জায়গাতে টিউবওয়েল বসেছেন ওই জায়গা থেকে কোন ডিপ্রেশন কতটুকু দূরত্ব পর্যন্ত আছে, ওটা হচ্ছে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, বা আমরা যেটাকে বলছিলাম ইনভার্টেড মাইক বা ইনভার্টেড মাইক, ওই মাইকের রেডিয়াস এটা হচ্ছে আর। আর ক্যাপিটাল ডি হচ্ছে টোটাল থিকনেস অফ দ্য অ্যাকুইফার, আর স্মল ডি হচ্ছে এখন কতটুকু পানি অবস্থিত আছে বা এখন কতটুকু আছে। ফিগারটা একটু যদি দেখায় যদি বোঝাতে হইতে বা সহজ হবে আরও। টোটাল যে থিকনেস ওইটাকে আমরা বলতেছি ডি, আর পানি এখন পর্যন্ত যে জায়গাতে আছে সেটা হচ্ছে স্মল ডি। যদি পরীক্ষাতে দেওয়া থাকে ড্র ডাউন, তার মানে ডি মাইনাস ডি এর ভ্যালুটা দেওয়া আছে। আর ওয়েলের ডায়ামিটার মানে এই যে ছোটো আর দেওয়া, আর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আর মানে হচ্ছে এই সেন্টার থেকে একদম এই যে কোন অফ ডিপ্রেশন এটার রেডিয়াস পর্যন্ত দেওয়া। তো এখন আমরা যদি একটা ম্যাথ করি আশা করি আরও ক্লিয়ার হবে। at what rate could water be pumped, মানে আমাদের কাছে ডিসচার্জ জানতে চাইছে কীরকম ডিসচার্জ হবে। 2 ওয়েল 0.4 মিটার ডায়ামিটার ইচ, প্রত্যেকটার ওয়েলের ডায়ামিটার 0.4, তার মানে হচ্ছে এখানে আর মান 0.2, ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করলে আপনি রেডিয়াস পাবেন। স্ট্যাটিক ডেপথ অফ ওয়াটার টেবিলের ডেপথ ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে 40, ড্র ডাউন দেওয়া আছে 5। ড্র ডাউন দেওয়া আছে মানে কী দেওয়া আছে, এই যে ডি মাইনাস ডি এর মান দেওয়া আছে 5, আর আপনি টোটাল ডি জানেন 40। তো ডি মাইনাস ডি 5 এখানে বসালে আর ডি এর মান 40 বসালে স্মল ডি এর মান চলে আসবে 35। তো আপনি ক্যাপিটাল ডি এর ভ্যালু পাইছেন, স্মল ডি এর ভ্যালু পাইছেন, আর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স এটা হবে আমাদের এখানে দেওয়া আছে 50 মিটার, আর কে পারমিবিলিটি দেওয়া আছে 0.5। সবগুলো যখন আমরা এই ইকুয়েশনে বসাবো তখন আমাদের এই ডিসচার্জ চলে আসবে। তো এই হচ্ছে অনেকগুলো ওয়েল যখন আমরা একসাথে ইনপুট করি, আর ইন্ডিভিজুয়াল আমরা যখন এক একটা করে টিউবওয়েল পেনিট্রেট করি সেক্ষেত্রে দুই ধরনের কেস হতে পারে, যে কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে আমরা পানি এক্সট্রাক্ট করতেছি, আর একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার থেকে পানি এক্সট্রাক্ট করতেছি। এই দুটো ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। কনফাইন্ড লেয়ার যদি হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে কিউ ইকুয়াল টু 2 পাই কে এম। 2 পাই কে হচ্ছে পারমিবিলিটি, এম হচ্ছে থিকনেস অফ দ্য অ্যাকুইফার। আমরা যে বলতেছি কনফাইনিং অ্যাকুইফার, দেখেন এখানে কোশ্চেনে বলা থাকবে যে কনফাইনিং অ্যাকুইফার, এই কনফাইনিং অ্যাকুইফারের থিকনেস মানে কতটুকু, এটার হাইট সেটা হচ্ছে এম। ডি তো আমরা বললাম একটাকে পানির ডেপথ কতটুকু ওয়াটার টেবিলের, আর স্মল ডি হচ্ছে বর্তমানে কতটুকু পর্যন্ত আছে, আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, আর স্মল আর হচ্ছে রেডিয়াস অফ ডায়ামিটার। ওগুলো কোশ্চেনে দেওয়া আছে, ইনপুট দিলেই আনসার চলে আসবে। যদি আমরা কোশ্চেনটা করি 100 মিলিমিটার ডায়ামিটার, তার মানে
টিউবওয়েলের ডায়ামিটার ডি দেওয়া আছে, আর যদি বের করতে চাই 2 দ্বারা ভাগ করা লাগবে, ওটাকে আবার মিটার নেওয়া লাগবে। ড্র ডাউন ওয়াটার ফ্রম 10 মিটার থিক কনফাইন্ড একুইফার, তার মানে আমাদের এই এম এর মধ্যে দেওয়া আছে 10, পারমিবিলিটি ইকুয়াল টু এত, মানে কে এর মধ্যে দেওয়া আছে দ্য ডেপথ অফ ওয়াটার বিলো দ্য বেস ওয়াটার লেভেল ইজ 30 মিটার, তার মানে ডেপথ অফ ওয়াটার ডি এর মধ্যে দেওয়া আছে এত, অ্যান্ড ইট ফলস 2 মিটার ইন দ্য টিউবওয়েল অন পাম্পিং, তার মানে ড্র ডাউন 2 মিটার নিচে গেছে, মানে আমাদের স্মল ডি এর মান 30 - 2 মানে 28, সবগুলো বেলা বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। এটা কখন, এটা যখন আমাদের কনফাইনিং একটা লেয়ার বলা থাকবে, কনফাইন্ড একুইফার, তখন আমাদের এই ফর্মুলা 2πkm। কিন্তু যখন কনফাইন্ড লেয়ার বলবে না, সেক্ষেত্রে ফর্মুলা হবে এরকম পাইকে, এখানে ছিল 2πkm, আর এখানে শুধু পাইকে ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার বাই লগ আর বাই আর। সেক্ষেত্রে সব কিছু বলে আগের মতোই 100 মিলিমিটার ডায়ামিটার, মানে আর মানে আমাদের দেওয়া আছে 100কে 2 দ্বারা ভাগ করলে চলে আসবে। সাং 35 মিটার বিলো দ্য স্ট্যাটিক গ্রাউন্ড ওয়াটার লেভেল, ক্যাপিটাল ডি এর মধ্যে 35 দেওয়া আছে, আর পাম্পিং ইন 33 মিটার, তার মানে ড্র ডাউন 2, তো স্মল ডি এর মধ্যে 30 মিটার দেওয়া আছে, রেডিয়াস অফ ড্র ডাউন 30 মিটার, মানে ক্যাপিটাল আর 29 দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি এত লিটার পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, মানে কে এর মধ্যে দেওয়া আছে, সবগুলো বসালেই আমরা এই আনসার চলে আসবো। তো এই পরীক্ষা, এই ম্যাথগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতেও আসে, এগুলো করলে ইনশাল্লাহ কমন পাওয়ার পসিবিলিটি আছে। আর এই যে আনসারগুলো বের হবে, আনসারগুলো লিটার পার সেকেন্ডে বের হবে, লিটার পার সেকেন্ডে বের হবে। তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিস, কোনটার ভ্যালু কী, এগুলো কোশ্চেন থেকে থেকে ভালো করে বোঝা লাগবে। লাস্ট টপিক হচ্ছে প্রবলেম ইন গ্রাউন্ড ওয়াটার। আগে বলছিলাম যে আর্সেনিক, বাংলাদেশের পার্সপেক্টিভে আর্সেনিক খুব বেশি থাকে, এক্সেসিভ ডিজেল আয়রন থাকে, স্যালাইনিটি ভালো মুক্ততা থাকে, আর খুব বেশি পানি এক্সট্রাক্ট কারণে পানিগুলো আস্তে আস্তে লোয়ার হয়ে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল নিচে চলে যাচ্ছে, আর রকি বা স্টোনি লেয়ারের ক্ষেত্রে টিউবওয়েল খনন করা খুব ডিফিকাল্ট। তো এই ছিল মোটামুটি আজকে পড়াশোনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।